চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এম মঞ্জুর আলমের বাসায় গিয়ে ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী ও ছাত্র জনতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এখন এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, তোপের মুখে পড়তে পারে না, প্রশ্ন আর এক জায়গায়। কিন্তু ওই বেচারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলম বলেছেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন এবং তাকে আওয়ামী লীগের দোষর বলা ঠিক নয়। মানে হাসনাত আবদুল্লাহ যে মবের শিকার হয়েছেন, এইটা ওই যারা হাসনাত আবদুল্লাহকে ঠেকাইছেন তারা বলতেছেন আপনি জুলাই যোদ্ধা হয়ে কেন আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসরের সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, এইভাবে ভিডিও ফুটেজটা হয়তো বা দেখছেন। এখন ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র বলতেছে আমি তো আওয়ামী লীগের দোসর না, আমি একটা সময় আওয়ামী লীগের ছিলাম, আবার বিএনপিতে ছিলাম, আবার আমি কি বলে যে নিউট্রাল কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, বর্তমানে সেরকম আছি, তাহলে আমাকে দোসর বানানো হইতেছে কিনা। কিন্তু সবচেয়ে দুঃখজনক, মানে আমার কাছে আশ্চর্যজনক জিনিস মনে হয়েছে কোনটা জানেন, সেটা হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তাদের অফিসিয়াল বিভিন্ন যোগাযোগ মাধ্যম আছে, পেজ আছে সেখানে, এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তারা দাবি করতেছে যে এটা ছাত্র দল করছে। তাতেও আমার কোনো দুঃখ নাই, যদিও হাসনাত আবদুল্লাহ যে মবের শিকার হয়েছেন সেখানে যারা ছিলেন তারা বলতেছেন যে তারা জুলাই যোদ্ধা, কিন্তু এনসিপির পক্ষ থেকে বলতে হইতেছে বিএনপির কথা, ছাত্র দলের কথা, যুব দলের কথা। আচ্ছা ঠিক আছে, ছাত্র দল ও যুব দল তারাও তো জুলাই যোদ্ধা করছেন, ঠিক আছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে তারা আনুষ্ঠানিকভাবে এখন বলতেছে যে এটা হাসনাত আবদুল্লাহর সাথে মব করা হয়েছে, হাসনাত আবদুল্লাহর সাথে মব করা হয়েছে। তাহলে এখন তাদের সাথে মব, দেখেন আমি কিন্তু মবের পক্ষে না, বাট ইউনূসের শাসনামলে আমি এই দীর্ঘ 18 মাস প্রতিটা দিন সমালোচনা করছি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের, এবং মবকে মব বলছি, এবং মব কেন হয় সেজন্য কিন্তু সমালোচনা করছি। মব বাংলাদেশে থাকবে না। বর্তমান বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও বলছিলেন যে মবকে প্রশ্রয় দেওয়া হবে না। তারপরও কুষ্টিয়ায় দেখেন কত বড় ঘটনা ঘটে গেল। আচ্ছা ঠিক আছে, সরকারের পক্ষ থেকে মব নিরাময়ের জন্য বা মব যেন বাংলাদেশ আর না ফিরে আসে বা না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু এনসিপি, হাসনাত, সার্জিস, নাহিদরা এখন মব বলতেছেন কেন? তারা যখন সরকারে ছিলেন, তারা যখন, অর্থাৎ তাদের নিয়োগ করা যখন সরকার ছিল এই বাংলাদেশে, তখন কি এই মবকে মব বলতেন? তারা কোনোভাবেই বলতে শুনছেন না, তারা বলতেন প্রেশার গ্রুপ। কিসের মব? তারা দলগতভাবে থানা ঘেরাও, দলগতভাবে থানা ঘেরাও করে সেই থানার ওসি এসপিকে বদলি, চাকরি নাই করে দেওয়ার মতো ঘটনা ঘটাইছে। এমনকি তারা মবের শিকার উক্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ যখন তাদেরকে হেফাজতে নিছে তখন তারা মব করে তাকে পুলিশের সেই থানা থেকে ছাড়িয়ে, মানে পুলিশকে ছেড়ে দিতে বাধ্য করছে। এই ধরনের ঘটনা ঘটছে। মানে নিজের বেলায় যখন ঘটে তখন মব, আর যখন নিজেরা ঘটায় তখন এটা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ, বা এটা ঠিক আছে, তাই না? আমি দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা পোস্ট, সেখান থেকে আমি 2টা লাইন আপনাদেরকে একটু পড়ে শোনাই। চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহকে অবরুদ্ধ করার চেষ্টা চালায় যুবদল ছাত্র দলের কর্মীরা। আচ্ছা ঠিক আছে, তারা অভিযোগ করতেছে, করতে পারে, আদৌ আমরা জানি না কারা করছে, কিন্তু এইখানে দেখেন তারা কি বলতেছে যে খালেদা জিয়ার জন্য দোয়া কর্মসূচি, মানে ওই যার সাথে দেখা করছেন হাসনাত আবদুল্লাহ তাকে বৈধতা দিতেছেন। আচ্ছা এখন দেখেন এনসিপি কি বলছে। হাসনাত আবদুল্লাহ গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুরুল আলমের সাথে সাক্ষাৎ করতে। এ সময় তাকে ঘিরে ধরেছে জনতা, একে ছাত্রদল ও যুবদলের কর্মীরা। তারপরে তাকে তাকে এই মঞ্জুর, মানে মঞ্জুর সাহেবের, তারা বিস্তারিতভাবে বর্ণনা তুলে দিয়েছেন, কিন্তু শেষের দিকে দেখেন কি লিখছে। যাই হোক, এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ আলাপটা আমাদের করতে হবে। বিএনপি ক্ষমতা নিয়েছে 2 মাস হতে চলল, স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে সালাউদ্দিন আহমেদকে, কিন্তু এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার থেকে আরো নাজুকি হয়েছে। গত সপ্তাহে কুষ্টিয়াতে মব করে একজন পীরকে মেরে ফেলা হলো। এই যে তারা কুষ্টিয়াতে যে ঘটনা ঘটছে এটা তো নিঃসন্দেহে মব। এখন এইটাকে তারা মব বলতেছে। নিজেদের শাসন আমলে নিজেরা যখন ক্ষমতায় ছিল তখন কোথায় ছিল তাদের এই বাণীগুলো? তখন কেন তারা মব বলল না? মানে এই সন্দেহ, এই প্রশ্নটা এবং এই আশ্চর্যজনক উক্তিটা থেকেই মূলত আজকের আলোচনা আপনাদের সামনে করেন। দেখেন তারপরে কি বলছে। এরপর একটা নিউজ দেখলাম, বিএনপির এই শাসনামলে অলরেডি 20+ লোক মবের শিকার হয়ে মারা গেছে। কতজন আহত হয়েছেন তার ইয়াত্তা নেই। আজ একজন এমপিকে মব ঘিরে ফেলেছে। হাসনাত আবদুল্লাহকে যে মানে
ঘিরে ফেলাইছে সেটাকে মব বলতেছে। আল্লাহ জানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর কত খারাপ হবে, অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই, উনি আছেন ওনার মজায়। যাই হোক, এটা প্রথমে আমি সাধুবাদ জানাই। কি জন্য সাধুবাদ জানাই? যে তারা তাদের অবস্থান থেকে সরে আসছে, এখন তারা মবকে মব বলতেছে। যদিও যখন নিজেদের উপর সে আক্রমণটা এসে পড়ছে, যদিও নিজেদের উপর মানে নিজেরা যখন সেই মবের শিকার হলেন তখন তারা স্বীকারোক্তি দিতেছেন, বা তারা যখন ক্ষমতা নেই তখন তারা সেই কথাটা বলতেছেন। কিন্তু এই কথাটাও জাতির সামনে আমার মনে হয় পরিষ্কার করা উচিত, এই হাসনাত আবদুল্লাহদের বা এনসিপিদের, যে ডক্টর ইউনুস বাটপার ইউনুসের শাসনামলে যে মব হয়েছিল, মূলত সেটা তো মবতন্ত্রের একটা সরকার ছিল, তখন সেটাকে তারা মব কেন বলে নাই? এটা তাদের করা উচিত। মব করে কবর থেকে লাশ উঠানো, এই বিষয়ে তাদের একটা বক্তব্য আমরা মব বলে অবহিত করতে দেখলাম না। মানে ইউনুসের শাসনামলে যতগুলো ঘটনা ঘটছে মবের মাধ্যমে, কতগুলো মাজার ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, কবর খুঁড়ে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, লাশ তুলে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, আরো কত কি ঘটানো হয়েছে, তাই না? এই বিষয়গুলো এই এনসিপি তখন কেন এগুলোকে মব বললো না, কেন প্রতিবাদ করলো না? এই বিষয়টাও জাতির সামনে পরিষ্কার করার জন্য আহ্বান জানাই আমি। এবং এটা আমার ব্যক্তিগতভাবে জানার খুব ইচ্ছা, আমার খুব মানে শখ আর কি, যে কেন তারা মানে ওই বিষয়টাতে মানে ওই সময়টুকুতে নীরব ভূমিকা পালন করেছে। এই বিষয়টা পরিষ্কার করলে হয়ে যায়। তারা এখন মব বলতেছে, প্রতিবাদ জানাইতেছে, এটাকে সাধুবাদ জানাই, সঠিক পথে তারা আসার চেষ্টা করতেছে, আসতেছে। কিন্তু দেশের মানুষ তো এটা খুব একটা ভালোভাবে নিতেছে না। দেশের মানুষ মনে করতেছে যে যখন নিজেদের উপর এসে পড়লো, বা অনেকে আবার এরকম মন্তব্য করতেছে, যেমন ধরেন যে এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একটা পোস্ট করা হয়েছে, সেখানে অনেকে দেখে মন্তব্য করছে যে চাঁদাবাজি করতে গেছে, তখন তো তৌহিদি জনতা জুলাই যোদ্ধারা ধরছে আর এখন তাকে মব বলতেছেন, মানে এরকম উক্তিও করতেছেন অনেকে। তাইলে কিন্তু তাদের অবস্থানটা পরিষ্কার করা খুবই জরুরি বলে আমার কাছে মনে হইতেছে। তাদের পরিষ্কার করতে হবে। পরিশেষে ওইটাই কথা, যে নিজেদের উপর যখন আঘাতটা এসে পড়ে, যখন ওই বিষয়গুলো নিজেদের ঘাড়ে এসে পড়ে, তখন শুধুমাত্র প্রতিবাদ করা এটা কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না। একটা রাজনৈতিক দলের অবশ্যই সকল দিকে মানে সবার ক্ষেত্রেই সমান দৃষ্টিতে দেখা উচিত। আজকে আপনারা আপনাদের সুবিধার জন্য যেটা করতেছেন করবেন, সেটাকে আপনারা মব বলবেন না, বা আপনাদের উপর যেটা করবে সেটাকে আপনারা মব বলবেন, তাহলে নিজেদেরই ওয়েটটা কমে যায়, নিজেদের ওজন কমে যায়, মানুষ হেও করতে থাকে, মানুষ আপনাদেরকে কি বলে যে ঘৃণা ভরা চোখে দেখবে। এমনি তো আপনারা স্বাধীনতা মানে এনসিপি তো এই যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী হওয়ার পরিপ্রেক্ষিতে সেই আকাশচুম্বী সম্ভাবনা, সম্মান, ইজ্জত, গ্রহণযোগ্যতা থেকে একেবারে এখন কোথায় চলে আসছে। দেশের মানুষ খুব ভালোভাবে, এখন তো সমন্বয়ক নামটা শুনে মানুষ রাগান্বিত হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। আমরা কিন্তু এই কথাটা বারবার বলছি যে এই যে তারা আজকে মব সৃষ্টি করতেছে, তাদের সুবিধা হাসিলের জন্য মব সৃষ্টি করে এটা করতেছে ওইটা করতেছে, ভবিষ্যতে তারা যে এই মবের কবলে পড়বে না সেটার নিশ্চয়তা নাই। তবে এখন সেটার প্রমাণ হচ্ছে। তারা অলরেডি, আগে তো সংসদ সদস্য ছিলেন না, আগে হচ্ছে একটা সরকার নিয়োগকর্তা ছিলেন, ঠিক আছে, তখন তারাও সরকারি ছিলেন, এখন নিজেই সংসদ সদস্য, অথচ নিজেই মবের শিকার হতে হয়েছেন। কিছু কথা ওখানে মানে উপায় নাই, পুলিশ গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কি করবে? কারণ ওই মবের জনক তো তারাই। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহরা যে বৃহৎ পরিসরে মানে সাংবাদিক, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সকল পেশাজীবীদের মধ্যে মানে স্কুল কলেজের শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের দোসর চিহ্নিত করেন, সেই প্রকল্পের যে মডেল, সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আবদুল্লাহরা আসলে বিপদে আছেন। সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ আদালত থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি সংবাদ মাধ্যম অফিসে আওয়ামী লীগের দোসর খুঁজতে ষাঁড়ের মতো দাপিয়ে বেড়ানো এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কিনা আওয়ামী লীগের এক দোসর হিসেবে পরিচিত চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে দুপুরের ভাত খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন সেই এলাকার বিএনপি এবং স্থানীয় অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে। জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরে সেই ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন যে আপনি কিনা সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন, আর আপনি কিনা আওয়ামী লীগ দোসরের বাড়িতে হাজির হয়েছেন। হাসনাত আবদুল্লাহ পরে
পুলিশের প্রহরায় পুলিশের গাড়ি আসবার পর একরকম ভাবে সেই ভিড়কে শান্ত করে ওই এলাকা থেকে চলে এসেছেন বটে, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন বটে যে কোনো রাজনৈতিক আলাপ হয় নাই মঞ্জুর আলমের সঙ্গে তার, কিন্তু ওই আওয়ামী লীগ দোসর হিসেবে পরিচিত সাবেক বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর কিসের সাক্ষাতের প্রয়োজন ছিল সে প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহর নিজের দল জাতীয় নাগরিক পার্টি রাত 8টার দিকে যে বিবৃতি দিয়েছে সেখানে আবার সেই দল বলেছে যে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ আর মঞ্জুর আলমের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বৈঠকে নাকি উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এনসিপির বিবৃতিতে পরিষ্কার এই সাক্ষাৎ সরাসরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বটে। মঞ্জুর আলম পরে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে কিসের আলাপ আর কিসের সৌজন্য সাক্ষাৎ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই সাবেক মেয়রের। মঞ্জুর আলম তখন বিবিসি বাংলাকে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ নিজেই চট্টগ্রাম সফরে গিয়ে মঞ্জুর আলমকে ফোন করে তার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মঞ্জুর আলম তাকে তার বাড়িতে এসে দুপুরের খাবার খেতে বলেছেন এবং হাসনাত আব্দুল্লাহ দুপুর 3টার দিকে এসে তার বাড়িতে দুপুরের খাওয়া খান। এরপর স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী, মঞ্জুর আলমের ভাষ্যমতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হাসনাত আব্দুল্লাহকে মঞ্জুর আলমের বাড়িতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সম্পর্ক নিয়েও। পরে হাসনাত আব্দুল্লাহ বেরিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিওতে পরিষ্কার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় তখন সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে মোটামুটি তাকে একরকমের রক্ষা করে নিয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ এই যে মঞ্জুর আলমের বাড়িতে গেছেন সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই বটে, তাতে কোনো রাগঢাক রাখেন নাই হাসনাত আব্দুল্লাহদের দলের ছাত্র সংগঠনের নেতা আব্দুল বাকের মজুমদার। জাতীয় ছাত্র শক্তির নেতা আব্দুল বাকের মজুমদার একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মঞ্জুর আলম এনসিপি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান। আব্দুল বাকের মজুমদার দাবি করেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মঞ্জুর তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগ করেছে এরকম অনেকেই তো অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মেয়র মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং 5ই আগস্টের পর বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। মানে কেন মেয়র মঞ্জুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সাক্ষাৎটা হালাল সেটার একটা ব্যাখ্যা আবু বাকের মজুমদার তার সেই ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। তিনি আরো বলেছেন, আজ যখন হাসনাত আব্দুল্লাহ মেয়র মঞ্জুর সাথে দেখা করতে গিয়েছেন তখন বিএনপির আরেকটা পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। মানে পরিষ্কার হাসনাত আব্দুল্লাহ গোপনে গিয়ে ভাত খেয়ে যে রাজনীতিটুকু করে আসতে চেয়েছিলেন সাবেক মেয়র মঞ্জুর সঙ্গে এবং তাকে এনসিপিতে টেনে এনসিপির পক্ষ থেকে চট্টগ্রামে একটা শক্ত প্রার্থী দাঁড় করানোর কাজটা এগিয়ে রাখতে চাইছিলেন, বিএনপির একটি পক্ষ সেখানে গিয়ে বাগড়া দিয়েছে। মেয়র মঞ্জুকে এই যে বিএনপি আওয়ামী লীগ দুই তিনি করেছেন, তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন রাজনীতি করছিলেন এসব বলে এনসিপির হালাল করার চেষ্টা। তার কারণ এই মেয়র মঞ্জুরুল আলম 2010 সালে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং তখন তিনি চট্টগ্রামের একেবারে প্রবাদ প্রতিম নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছিলেন মেয়র নির্বাচনে। মেয়র মঞ্জুর আলম এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সারা বাংলাদেশ জুড়ে, এমনকি বিএনপি চেয়ারপারসন
নির্বাচনের উপদেষ্টাও হয়েছিলেন চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী হওয়ার পর। কিন্তু 2015 সালেও বিএনপির সমর্থন নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দাঁড়ান, কিন্তু নির্বাচনের মাঝপথে তিনি সকালবেলা কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। মঞ্জুরুল আলম একটা রহস্যজনক ক্যারেক্টার রাজনীতির, এবং মানে তিনি আওয়ামী লীগেরও দোসর নন, বিএনপিরও কেউ নন, এমনটা যে হয়ে উঠেছেন তার একটা বড় কারণ এরপর 2015-তে বিএনপি টিকিটে নির্বাচন করতে দাঁড়িয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তো রীতিমতো রাজনীতি থেকেই সরে দাঁড়ানো